হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ংকর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ংকর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই ট্যাক্সির চাকায় কত হাজার হাজার যাত্রী উঠেছে, নেমেছে, সবারই শরীর ছিল, পোশাক ছিল। কিন্তু আমি এমন এক যাত্রীর সাক্ষী, যার পোশাকটা ছিল, কিন্তু শরীরটাই ছিল না। আমার নাম অমল কুণ্ডু, বয়স ৫০-এর কোঠায়, কলকাতার এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার। এই শহরের অলিগলি, বড় রাস্তা সব আমার নখদর্পণে। সারাদিন যাত্রীদের নিয়ে এই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াই। রাতের বেলা যখন শহরের কোলাহল কমে আসে, তখন আমার ভালো লাগে। কিন্তু সেদিন রাতে আমার সাথে যা হয়েছিল, তারপর থেকে রাতের বেলা একা গাড়ি চালাতে আমার ভয় করে। ঘটনাটা গত বর্ষার এক শনিবার রাতের ঘটনা। রাত তখন প্রায় 10:30। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি সেদিনকার মতো শেষ ভাড়াটা নামিয়ে আমার বাড়ির দিকে, অর্থাৎ উত্তর শহরতলির দিকে ফিরছিলাম। আমি যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নদিয়ার দিকে এগোচ্ছি, তখন রাস্তা প্রায় ফাঁকা। দু একটা ট্রাক ছাড়া আর কোনো গাড়ি নেই। আমি যখন একটা নির্জন অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করেই আমার গাড়ির হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ধারে একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি সজোরে ব্রেক কষলাম। গাড়িটা একটা তীব্র কর্কশ শব্দ তুলে মেয়েটার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল। আমার হৃৎপিণ্ডটা প্রায় গলার কাছে চলে এসেছিল। এত রাতে এই বৃষ্টির মধ্যে একটা বাচ্চা মেয়ে একা একা এই হাইওয়ের ধারে কি করছে? আমি রাগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে এলাম। আমি দেখলাম মেয়েটার বয়স ১০-১২-র বেশি হবে না। তার পরনে একটা নীল সাদা চেকের স্কুল ইউনিফর্ম, পায়ে সাদা মোজা আর কালো জুতো। তার চুল দুটো বিনুনি করা। সে রাস্তার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। আমি তার কাছে গিয়ে ধমকের সুরে বললাম, এই মেয়ে, এত রাতে এখানে কি করছিস? বাড়ি কোথায় তোর? মেয়েটি কোনো উত্তর দিল না। সে একইভাবে দাঁড়িয়ে রইল। তার এই অদ্ভুত হাওভাবে আমার কেমন যেন গাটা ছমছম করে উঠল। আমি তার কাঁধে হাত রেখে তাকে আমার দিকে ঘোরানোর চেষ্টা করলাম। কিরে, কথা কানে যাচ্ছে না? আর তাকে আমার দিকে ঘোরাতেই আমার ভয়ে আতঙ্কে গলা দিয়ে একটা তীব্র অমানবিক চিৎকার বেরিয়ে এলো। আমি দেখলাম ইউনিফর্মটা আমার দিকে ঘুরেছে, কিন্তু ইউনিফর্মের ভেতরে কোনো শরীর নেই। শার্ট, স্কার্ট, মোজা, জুতো সব আছে, কিন্তু তার ভেতরে মাথা, হাত, পা, শরীর কিচ্ছু নেই। ইউনিফর্মটা শূন্যে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কোনো অদৃশ্য বেশ আঁকাতে ওটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি যখন ভয়ার্ত অবিশ্বাস্য চোখে সেই শূন্য ইউনিফর্মটার দিকে তাকিয়ে আছি, তখন হঠাৎ করেই ইউনিফর্মের কলারের কাছ থেকে একটা মিষ্টি কিন্তু বরফ শীতল মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। কাকু, আমাকে একটু রাস্তাটা পার করে দেবে? আমার আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর সাহস ছিল না। আমি কোনো মতে টলটলে টলটলে আমার গাড়িতে ফিরে এসে ঝড়ের মতো সেখান থেকে গাড়িটা চালিয়ে দিলাম। আমি রিয়ার ভিউ মিরারে দেখলাম সেই শূন্য স্কুল ইউনিফর্মটা তখনও সেই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে, আর তার দুটো খালি হাতা আমার দিকেই নাড়ানো হচ্ছে, যেন সে আমাকে বাই বাই জানাচ্ছে। আমি জানি না আমি সেদিন রাতে কিভাবে বাড়ি ফিরেছিলাম। আমি সারা রাত জ্বরের ঘোরে ভুগেছিলাম। আমি জানি না আমি কি দেখেছি। আমি শুধু জানি আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর অলৌকিক রহস্যের, যার কোনো শরীর নেই, আছে শুধু একটা স্কুল ইউনিফর্ম আর একটা রাস্তা পার হওয়ার করুণ আরতি। কিন্তু কেন? কেন এই শরীরহীন ইউনিফর্মটা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খোঁজার সাহস আমার আর কোনোদিনও হবে কিনা আমি জানি না। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি প্রায় ১ সপ্তাহ গাড়ি নিয়ে বেরোতে পারিনি। আমার চোখের সামনে সারাক্ষণ ভাসছিল সেই শূন্য বাতাসে ভাসতে থাকা স্কুল ইউনিফর্মটা, আর আমার কানের মধ্যে বাজছিল সেই মিষ্টি কিন্তু হাড় হিম করা প্রশ্নটা, কাকু, আমাকে একটু রাস্তাটা পার করে দেবে? আমার স্ত্রী মালা আমার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে সবটা খুলে বলেছিলাম। সে আমাকে নিয়ে অনেক ডাক্তার, বদ্যি, এমনকি তান্ত্রিকের কাছেও গিয়েছিল, কিন্তু কোনো কিছুতেই আমার মনের ভয়টা কমছিল না। আমি বুঝতে পারছিলাম, আমি যদি এই ভয়ের কারণটা খুঁজে বের করতে না পারি, তাহলে আমি হয়তো আর কোনো দিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারব না। আমি ঠিক করলাম আমাকে এর শেষ দেখতেই হবে। আমি প্রথমে সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট জায়গাটা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম। আমি কথা বললাম পুরনো দিনের ড্রাইভার, ধাবার মালিক আর ওই এলাকার স্থানীয় মানুষদের সাথে। প্রথমে কেউই কিছু বলতে চাইছিল না, তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। অবশেষে আমি একজনের কাছ থেকে একটা সূত্র পেলাম।
তিনি হলেন ওই রাস্তার ধারেই থাকা এক পুরনো পেট্রোল পাম্পের মালিক বলবন্ত সিং। আমি তার কাছে গিয়ে আমার রাতের অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমার কথা শুনে বলবন্ত সিংয়ের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু, আপনি যার সম্মুখীন হয়েছেন তার নাম ছিল পলি। পলি? হ্যাঁ, তিনি বললেন। আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। পলি ছিল এই এলাকারই এক গরিব ঘরের মেয়ে। খুব মেধাবী ছাত্রী ছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। একদিন বিকেলে সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এই হাইওয়েটা পার হওয়ার সময়ে একটা বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা মারে। বলবন্ত সিংয়ের গলাটা ধরে এলো। তিনি বললেন, দুর্ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে মেয়েটার শরীরটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার স্কুল ইউনিফর্মটা, ওটাতে একটা আঁচড়ও লাগেনি, শুধু রক্তে ভিজে গিয়েছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই থেকেই নাকি, তিনি বলে চললেন, এই জায়গায় উপদ্রব শুরু হয়েছে। অনেকেই দেখেছে রাতের বেলা একটা স্কুল ইউনিফর্ম পরা শরীরহীন মূর্তি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। সে হয়তো আজও তার সেই শেষ যাত্রাটা, রাস্তাটা পার হওয়াটা সম্পূর্ণ করতে চায়। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত করুণায় ভরে উঠল। বেচারি মেয়ে। আমি বললাম, কিন্তু কিন্তু ওর শরীরটা, সেটা কোথায় গেল? বলবন্ত সিং বললেন, সেটাই তো রহস্য বাবু। দুর্ঘটনার পর যখন পুলিশ আর অ্যাম্বুলেন্স এলো, তখন তারা শুধু পলির রক্তে ভেজা ইউনিফর্মটাই খুঁজে পেয়েছিল। তার ছিন্ন ভিন্ন দেহটা, ওটা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। কেউ আর কোনোদিনও সেটার খোঁজ পায়নি। আমার মাথা ঘুরছিল। এ কি ভয়ঙ্কর, অবিশ্বাস্য ঘটনা! আমি যখন ভাবছি এখন কি করব, তখন বলবন্ত সিং আমাকে একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, বাবু, আপনি যদি সত্যিই এই রহস্যের কিনারা করতে চান, তাহলে আপনাকে একজনের সাথে দেখা করতে হবে। কার সাথে? পলিদের পুরনো এক প্রতিবেশী, তিনি বললেন। এক বৃদ্ধা, নাম তার সাবিত্রী মাসি। তিনি এখন একটা বৃদ্ধাশ্রমে থাকেন। তিনি হয়তো আপনাকে কিছু সাহায্য করতে পারবেন, কারণ দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে তিনিই শেষবারের মতো পলিকে জীবিত দেখেছিলেন। আমি একটা নতুন আশার আলো দেখতে পেলাম। আমি বলবন্ত সিংয়ের কাছ থেকে সেই বৃদ্ধাশ্রমের ঠিকানাটা জোগাড় করে নিলাম। পরদিন সকালেই আমি সেই বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হলাম। সাবিত্রী মাসি ছিলেন একজন অতি বৃদ্ধা, প্রায় শয্যাশায়ী। তার স্মৃতিশক্তিও অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। আমি তার কাছে গিয়ে খুব সাবধানে পলির কথা জিজ্ঞাসা করলাম। পলির নামটা শোনামাত্রই তার ছানি পড়া চোখ দুটো যেন জ্বলে উঠল। তিনি আমার হাতটা খপ করে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তুই এসেছিস। আমি জানতাম তুই একদিন আসবি। তুই ওকে বাঁচাবি, তাই না? আমি তার কথায় অবাক হয়ে বললাম, কাকে বাঁচাবো মাসিমা? সাবিত্রী মাসি ফিসফিস করে বললেন, পলিকে, আমার পলিকে। ও মরেনি, ওকে ওরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? সাবিত্রী মাসি ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করলেন। তিনি ইশারা করে জানালার বাইরের দিকে দেখালেন। বললেন, ওই যে, ওই কালো গাড়িটা, ওরা ওরা পলিকে তুলে নিয়ে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। কালো গাড়ি? হ্যাঁ, তিনি বললেন। ওই দুর্ঘটনার দিন আমি দেখেছিলাম একটা কালো গাড়ি এসে পলির পাশে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে দুজন লোক নেমে পলির সাথে কথা বলছিল। তারপর তারা জোর করে পলিকে গাড়ির ভেতরে তুলে নেয়। আর ট্রাকটা? কোনো ট্রাক আসেনি, সাবিত্রী মাসি বললেন। ওসব মিথ্যে কথা, কোনো দুর্ঘটনাই ঘটেনি। ওটা ছিল একটা কিডন্যাপিং। আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছিল। তাহলে তাহলে পলির মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, তাকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু তাহলে তার শরীরহীন ইউনিফর্মটা আর তার আত্মা? আমি যখন কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে আছি, তখন সাবিত্রী মাসি তার জামার ভেতর থেকে একটা ছোট্ট কাপড়ের পুটুলি বের করে আমার হাতে দিলেন। তিনি বললেন, এটা রাখ, এটা পলির। সেদিন ও আমার কাছে এটা রেখে গিয়েছিল। বলেছিল যদি ও ফিরে না আসে, তাহলে আমি যেন এটা, যে ওকে খুঁজতে আসবে, তার হাতে তুলে দিই। আমি কাঁপা কাঁপা হাতে পুটুলিটা খুললাম। ভেতরে ছিল একটা ছোট্ট পেন্ডেন্ট, একটা রূপোর প্রজাপতির মতো দেখতে। আমি জানি না এই পেন্ডেন্টটা দিয়ে আমি কি করব। আমি শুধু জানি আমি এক ভয়ঙ্কর মানবসৃষ্ট ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করতে চলেছি, যে ষড়যন্ত্রের শিকার হয়েছিল এক নিষ্পাপ মেধাবী ছাত্রী। আর তার শরীরহীন আত্মা আজও হয়তো তার মুক্তির জন্য নয়, বরং তার সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য সেই হাইওয়ের ধারে অপেক্ষা করছে। সাবিত্রী মাসির সেই চাঞ্চল্যকর দাবি আর আমার হাতে থাকা রূপুর প্রজাপতির পেন্ডেন্টটা, এই দুটো জিনিস আমার এতক্ষণের সব ধারণা ওলটপালট করে দিয়েছিল। পলির মৃত্যুটা দুর্ঘটনা নয়, বরং একটা সুপরিকল্পিত অপহরণ। আমার বুকের ভেতরটা রাগে আর উত্তেজনায় কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর শুধু একটা ভূতের গল্পের সাক্ষী নই, আমি এক ভয়ঙ্কর অপরাধের একমাত্র সূত্র। আমি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে সোজা আমার এক পুরনো বন্ধুর কাছে গেলাম। তার নাম প্রবীর। সে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করে। আমি জানতাম এই ধরনের কেসে ওর সাহায্য আমার দরকার হবে। আমি প্রবীরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম।
সেই শরীরহীন ইউনিফর্ম, বলবন্ত সিংয়ের গল্প আর সবশেষে সাবিত্রী মাসির বায়ান। প্রবীর প্রথমে আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু যখন আমি তাকে সেই প্রজাপতির পেন্ডেন্টটা দেখালাম তখন তার মুখের ভাবটা গম্ভীর হয়ে গেল। সে পেন্ডেন্টটা হাতে নিয়ে খুব মন দিয়ে দেখতে লাগল। তারপর সে বলল, অমল, এটা কোনো সাধারণ পেন্ডেন্ট নয়, এর পেছনে দেখ খুব ছোট করে কিছু একটা খোদাই করা। আমি দেখলাম প্রজাপতির ডানার ঠিক নিচে গয় অদৃশ্যভাবে একটা সিরিয়াল নম্বরের মতো কিছু লেখা। প্রবীর বলল, আমার মনে হচ্ছে এটা একটা জিপিএস ট্র্যাকার, খুব পুরনো মডেলের। 10 বছর আগে এগুলো খুব একটা সহজলভ্য ছিল না। জিপিএস ট্র্যাকার! আমার মাথা ঘুরে গেল। তাহলে কি পলি বুঝতে পেরেছিল যে তার বিপদ আসন্ন? সে কি ইচ্ছে করেই এই ট্র্যাকারটা সাবিত্রী মাসির কাছে রেখে গিয়েছিল? প্রবীর বলল, দাঁড়া, আমি চেষ্টা করে দেখছি এই ট্র্যাকারটা এখনও অ্যাক্টিভ আছে কিনা, বা এর লাস্ট লোকেশনটা কোথায় ছিল। সে তার ল্যাপটপ বের করে কাজে লেগে পড়ল। প্রায় 1 ঘন্টার চেষ্টায় সে যা খুঁজে বের করল তা আমাদের দুজনকেই স্তম্ভিত করে দিল। ট্র্যাকারটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু 10 বছর আগে দুর্ঘটনার ঠিক পরের দিন ওটার সিগন্যাল শেষবারের মতো পাওয়া গিয়েছিল। আর লাস্ট লোকেশনটা ছিল কল্যাণীরই এক পুরনো পরিত্যক্ত রাসায়নিক কারখানার ভেতর থেকে। আমার আর প্রবীরের দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটা রাসায়নিক কারখানা! প্রবীর বলল, অমল, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। একটা স্কুল ছাত্রীকে কিডন্যাপ করে রাসায়নিক কারখানায় নিয়ে যাওয়া, এর পেছনে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো চক্র কাজ করছে। আমরা ঠিক করলাম আমরা আজ রাতেই ওই কারখানায় যাব। তবে একা নয়, প্রবীর তার বিশ্বস্ত কয়েকজন অফিসারকে সাদা পোশাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। সেই মতো রাত প্রায় 1টা নাগাদ আমরা সেই পরিত্যক্ত রাসায়নিক কারখানার সামনে গিয়ে হাজির হলাম। কারখানাটা ছিল সদর থেকে বেশ কিছুটা দূরে, একটা নির্জন জায়গায়। তার বিশাল মোর্চে ধরা গেটটা তালাবন্ধ। আমরা পাঁচিল টপকে খুব সাবধানে ভেতরে ঢুকলাম। ভেতরটা ছিল এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপ। ভাঙাচোরা মেশিনপত্র, ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসায়নিকের ড্রাম, আর বাতাসে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ। আমরা টর্চের আলো ফেলে এগোতে লাগলাম। প্রবীর তার ল্যাপটপে সেই জিপিএস ট্র্যাকারের লাস্ট সিগন্যালের নির্দিষ্ট জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছিল। অবশেষে আমরা কারখানার একেবারে পেছনের দিকে একটা বড় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের সামনে এসে দাঁড়ালাম। ল্যাপটপের সিগন্যালটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। ট্যাঙ্কটার মুখটা একটা বিশাল লোহার ঢাকনা দিয়ে বন্ধ। আমরা সবাই মিলে অনেক কষ্টে ঢাকনাটা সরালাম। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক তীব্র পচা রাসায়নিকের দুর্গন্ধ। আমি টর্চ ফেলে ভেতরে দেখার চেষ্টা করলাম। ট্যাঙ্কটা ছিল শুকনো, কিন্তু তার একেবারে নিচে আমি দেখলাম কিছু একটা পড়ে আছে, একটা মানুষের কঙ্কাল। আর কঙ্কালটার গলায় জল জল করছে ঠিক ওই রকমই আরেকটা প্রজাপতির পেন্ডেন্ট। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা পলির দেহাবশেষ খুঁজে পেয়েছি। কিন্তু ঠিক তখনই আমাদের পেছনে কারখানার অন্ধকার করিডোর থেকে অনেকগুলো পায়ের আওয়াজ শোনা গেল, আর সাথে সাথেই আমাদের চারপাশে অনেকগুলো শক্তিশালী টর্চের আলো জ্বলে উঠল। আমরা দেখলাম 10-12 জন লোক হাতে বন্দুক আর লোহার রড নিয়ে আমাদের ঘিরে ধরেছে, আর তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পরিচিত মুখ, বলবন্ত সিং, সেই পেট্রোল পাম্পের মালিক। তার মুখে আর সেই ভালো মানুষের মুখোশটা ছিল না, ছিল এক ভয়ঙ্কর শয়তানি হাসি। সে বলল, স্বাগতম পুলিশ অফিসার, আমি জানতাম তোমরা আসবে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। প্রবীর চিৎকার করে বলল, বলবন্ত সিং, তাহলে তুমি এই সব কিছুর পেছনে? বলবন্ত সিং অট্টহাসি করে বলল, শুধু আমি নই অফিসার, আমার সাথে আরও অনেকেই আছে। আমরা একটা অনেক বড় ব্যবসার সাথে যুক্ত, হিউম্যান ট্রাফিকিং আর অর্গ্যান ট্রাফিকিং। পলি, সে একটা দীর্ঘশ্বাস ফেলার ভান করে বলল, মেয়েটা বড্ড বেশি চালাক ছিল, সে আমাদের কিছু একটা সন্দেহ করেছিল, তাই তাকে সরাতেই হতো। আমরা ওকে কিডন্যাপ করে এখানেই নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিছুতেই আমাদের কাছে হার মানেনি, তাই তাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিতে হয়েছিল। আর তার আত্মা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তার সেই শরীরহীন ইউনিফর্ম? বলবন্ত সিং হাসল, ওটা হলো আমাদের ব্যবসার একটা অংশ, একটা ভয়, একটা কিংবদন্তি, যাতে লোকে ওই হাইওয়ের ওই জায়গাটাকে অভিশপ্ত ভেবে এড়িয়ে চলে, যাতে রাতের বেলা আমাদের কাজ করতে সুবিধে হয়। কিন্তু তোমরা এটা করলে কি করে? কালো জাদু, সে বলল। আমাদের সাথে এমন লোক আছে যারা মৃত আত্মাকেও নিয়ন্ত্রণ করতে পারে। তারা পলির আত্মার একটা অংশকে তার ইউনিফর্মের মধ্যে আটকে রেখে দিয়েছে, তাকে আমাদের পাহারাদার বানিয়ে রেখেছে। আমার মাথা ঘুরছিল, এ কি ভয়ঙ্কর অমানবিক ষড়যন্ত্র। বলবন্ত সিং তার বন্দুকটা আমাদের দিকে তাক করে বলল, যাই হোক, তোমাদের গল্প শোনার সময় আমার নেই, তোমরা বড্ড বেশি জেনে ফেলেছ, তাই পলির মতোই তোমাদেরকেও আজ এই ট্যাঙ্কের নিচেই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়তে হবে। আমি বুঝতে পারছিলাম আমরা এক মারাত্মক ফাঁদে পা দিয়ে ফেলেছি, এখান থেকে আমাদের বেঁচে ফেরার আর কোনো উপায় নেই। বলবন্ত সিংয়ের সেই ভয়ঙ্কর ঘোষণা আমাদের সবাইকে জমিয়ে দিয়েছিল। আমরা সশস্ত্র একদল রুথলেস অপরাধীর দ্বারা পরিবেষ্টিত, আমাদের পালানোর কোনো পথ ছিল না। আমি দেখলাম প্রবীরের মুখের পেশিগুলো উত্তেজনায় শক্ত হয়ে গেছে,
সে হয়তো তার সার্ভিস রিভলভারটা বের করার কথা ভাবছিল, কিন্তু সে জানত এই পরিস্থিতিতে ওটা হবে আত্মহত্যার শামিল। বলবন্ত সিং তার লোকদের ইশারা করল। তারা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তাদের মুখে ছিল শিকার ধরার পৈশাচিক আনন্দ। আমি যখন প্রায় আমার শেষ সময়ের জন্য প্রস্তুত হচ্ছি, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। কারখানার সেই বিশাল ভাঙাচোরা হলঘরের একেবারে শেষ প্রান্ত থেকে একটা তীব্র কান ফাটানো হর্নের শব্দ ভেসে এলো। প্যাঁ। আমরা সবাই চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম কারখানার সেই ভাঙা দেওয়ালটা ভেঙে একটা বিশাল পুরনো ট্রাকের সামনের অংশটা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েছে। ট্রাকটার হেডলাইট দুটো জ্বলছিল না, তার জায়গায় জ্বলছিল দুটো টকটকে লাল আলো, যেন দুটো রাক্ষসের চোখ। আর ট্রাকের ড্রাইভিং সিটে কেউ ছিল না। স্টিয়ারিং হুইলটা নিজে থেকেই ঘুরছিল। বলবন্ত সিং আর তার লোকেরা সেই ভয়ঙ্কর অলৌকিক দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে জমে গিয়েছিল। আমি বুঝলাম সে এসে গেছে, পলির আত্মা। কিন্তু সে একা আসেনি। আমি দেখলাম সেই ভুতুরে ট্রাকটার পিছনে হাইওয়ের উপর সারি সারি আরও অনেকগুলো ট্রাক আর গাড়ির হেডলাইট জ্বলে উঠেছে, আর তাদের ভেতর থেকে নেমে আসছে শত শত ছায়ামূর্তি। সেই সব হতভাগ্য ড্রাইভার, পথিক আর সাধারণ মানুষ যাদের বলবন্ত সিংয়ের চক্র বছরের পর বছর ধরে এই হাইওয়ে থেকে তুলে এনে খুন করেছে। তারা সবাই আজ একসাথে ফিরে এসেছে তাদের শেষ বিচারের জন্য। শুরু হলো এক ভয়ঙ্কর নারকীয় যুদ্ধ। একদিকে বন্দুক আর লোহার রড হাতে জ্যান্ত শয়তানরা, আর আরেকদিকে ক্রোধ আর প্রতিহিংসায় জ্বলে থাকা অতৃপ্ত আত্মাদের এক বিশাল বাহিনী। বলবন্ত সিংয়ের লোকেরা ভয়ে আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। তারা পাগলের মতো গুলি চালাতে শুরু করল, কিন্তু সেই গুলিগুলো ছায়ামূর্তিগুলোকে ভেদ করে ওপাশের দেওয়ালে গিয়ে লাগছিল। আত্মারা তাদের ছায়াময় কিন্তু অসম্ভব শক্তিশালী হাত দিয়ে সেই অপরাধীদের এক এক করে আছড়ে মারতে লাগল। তাদের যন্ত্রণা কাতর ভয়ার্ত চিৎকার কারখানার ধ্বংসস্তূপের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি, প্রবীর আর তার সঙ্গীরা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে একপাশে সরে দাঁড়িয়েছিলাম। বলবন্ত সিং তখন পালানোর জন্য দৌড় লাগিয়েছিল, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। তার সামনে পথ আটকে দাঁড়ালো সেই শরীরহীন বাতাসে ভাসতে থাকা স্কুল ইউনিফর্মটা, পলির আত্মা। আজ তার মধ্যে আর সেই করুণ আরতি ছিল না, ছিল শুধু তীব্র জমাট বাঁধা ঘৃণা। ইউনিফর্মের দুটো খালি হাতা দুটো সাপের মতো এগিয়ে গিয়ে বলবন্ত সিংয়ের গলাটা পেঁচিয়ে ধরল। বলবন্ত সিং শ্বাস নেবার জন্য ছটফট করতে লাগল। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিল। সে তার জীবনের শেষ মুহূর্তে হয়তো তার কৃতকর্মের ভয়ঙ্কর পরিণতিটা দেখতে পাচ্ছিল। অবশেষে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তার মৃত্যুর সাথে সাথেই বাকি আত্মাদের ক্রোধও যেন শান্ত হয়ে এলো। তারা সবাই তাদের কাজ শেষ করে একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর তারা ধীরে ধীরে সেই ভুতুড়ে ট্রাকটার দিকে হেঁটে যেতে লাগল। পলির ইউনিফর্মটাও বলবন্ত সিংয়ের গলাটা ছেড়ে দিয়ে তাদের সাথে যোগ দিল। তারা সবাই এক এক করে সেই ট্রাকের ভেতরে বা তার ছাদে বা ডালায় উঠে বসল, যেন তারা তাদের শেষ মুক্তির যাত্রার জন্য প্রস্তুত। ট্রাকটা একটা দীর্ঘ, করুণ কিন্তু বিজয়ী হর্ন বাজালো। তারপর সেটা ধীরে ধীরে পেছনের দিকে গিয়ে আবার সেই ভাঙা দেওয়ালটার মধ্যে দিয়ে হাইওয়ের অন্ধকারে মিলিয়ে গেল। কারখানার ভেতরটা আবার আগের মতো শান্ত, নিস্তব্ধ হয়ে গেল। শুধু মেঝেতে পড়ে রইল একদল অপরাধীর নিষ্প্রাণ, বিকৃত দেহ। আমি আর প্রবীর দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমরা জানি আমরা আজ রাতে যা দেখেছি তা কোনো দিনও কোনো আইনের খাতায় লেখা যাবে না। এই বিচারটা কোনো আদালতের বিচার ছিল না, এটা ছিল প্রকৃতির বিচার, সময়ের বিচার। সেই নারকীয় রাতের পর আমি আর প্রবীর দুজনেই জানতাম যে এই ঘটনার কথা আমরা কাউকে বিশ্বাস করাতে পারব না। আমরা পুলিশের কাছে বয়ান দিলাম যে বলবন্ত সিংয়ের দুটো দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলেই এই হত্যাকাণ্ড ঘটেছে, আর আমরা শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত ছিলাম। পলির কঙ্কালটা উদ্ধার করা হলো। তাকে 10 বছর পর অবশেষে তার সত্যিকারের সৎকার দেওয়া হলো। বলবন্ত সিংয়ের সেই ভয়ঙ্কর চক্রের পর্দা ফাঁস হয়ে গেল। খবরের কাগজে, টিভিতে অনেক দিন ধরে এই নিয়ে তোলপাড় চলল। আমি আর প্রবীর রাতারাতি হিরো হয়ে গেলাম, কিন্তু আমি জানি আসল হিরো আমরা নই। আসল হিরো হলো সেই ছোট্ট মেধাবী মেয়েটা যে মৃত্যুর পরেও তার ইউনিফর্মের সম্মান রক্ষার জন্য আর তার মতো আরও অনেক অসহায় মানুষের বিচারের জন্য লড়াই করে গেছে। সেই ঘটনার পর আমার জীবনটা আবার আগের মতোই হয়ে গেছে। আমি আবার আমার ট্যাক্সি চালাই, কিন্তু আমি এখন আর রাতের বেলা কোনো নির্জন হাইওয়েতে যেতে ভয় পাই না, কারণ আমি জানি আমি একা নই। আমার সাথে আছে শত শত বন্ধুর নীরব আশীর্বাদ।
মাঝে মাঝে যখন আমি রাতের বেলা সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাই, তখন আমি ইচ্ছে করে সেই নির্দিষ্ট জায়গাটার কাছে আমার গাড়ির গতিটা একটু কমিয়ে দিই। আমি আর কোনো শরীরহীন ইউনিফর্ম দেখতে পাই না, কিন্তু আমার মনে হয় আমি যেন আমার কানের পাশে একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনতে পাই। সে বলে, ধন্যবাদ কাকু। আমি শুধু মৃদু হাসি, কারণ আমি জানি কিছু কিছু রাস্তা শুধু গন্তব্যেই পৌঁছায় না, কিছু কিছু রাস্তা ন্যায় বিচারও প্রতিষ্ঠা করে, আর কিছু কিছু ইউনিফর্ম শুধু স্কুলের পরিচয়ই বহন করে না, কিছু কিছু ইউনিফর্ম হয়ে ওঠে সাহসের, প্রতিবাদের আর মুক্তির প্রতীক। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।